সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে পর্যালোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ। এ পর্যায়ে ভূমিরূপ বলতে কি বোঝায় তা জানা দরকার। প্রাকৃতিকভাবে সৃষ্ট পৃথিবীর কঠিন অবয়ব বা চেহারাকেই মূলত ভূমিরূপ বলা হয়। আমরা যদি আরো একটু বিশ্লেষণে আসি তাহলে বলতে পারবো ভূমি পৃথিবীর পৃষ্ঠ, আর রূপ তার চেহারা। সমগ্র পৃথিবীর পৃষ্ঠ একই রকম নয়। কোথাও পাহাড় পর্বত, কোথাও সমতল ভূমি, কোথাও মালভূমি, কোথাও নদ নদী, সাগর মহাসাগর ইত্যাদি। ভূপৃষ্ঠের এই বৈচিত্র্যময় রূপকেই ভূমিরূপ বলা হয়। এবারে পৃথিবীর এই বৈচিত্র্যময় ভূমিরূপকে প্রথমত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে পর্বত, আর একটি মালভূমি, আর একটি সমভূমি। পৃথিবীর শতকরা প্রায় 18 ভাগ এলাকা পর্বতময়, 18% পর্বতময়। মালভূমি হচ্ছে 27 ভাগ এলাকা এবং 55 ভাগ এলাকা হচ্ছে সমভূমি। তুলনামূলকভাবে সমভূমির পরিমাণই বেশি এবং সমভূমিতেই অধিক জনসংখ্যা বা মানুষ বসবাস করে। মানুষের জীবন যাপনের জন্য সমতল ভূমি বিশেষ প্রয়োজন, তারপরেও মালভূমি এবং পর্বতের অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবারে আমরা আসি পর্বত কাকে বলে। পর্বত ভূপৃষ্ঠে অতি উঁচু সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলা হয়। এখানে সাধারণত পর্বতের উচ্চতা 600 মিটারের অধিক হয়ে থাকে। পরিষ্কার সংজ্ঞা: ভূপৃষ্ঠের অতি উঁচু সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। সাধারণত 600 মিটারের অধিক উঁচু শিলাস্তূপকেই পর্বত বলা হয় এবং 600 মিটারের কম হলে সেটা পাহাড় রূপে গণ্য করা হয়। আচ্ছা, পাহাড় পর্বত মূলত কাছাকাছি অবস্থান করে। পর্বতের শ্রেণী বিভাগ: পর্বতকে প্রধানত 5টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভঙ্গিল পর্বত, আর একটা স্তূপ পর্বত, 3 নম্বরে ল্যাকোলিথ পর্বত, 4 নম্বর ক্ষয়জাত পর্বত, 5 নম্বর আগ্নেয় পর্বত। এই 5 প্রকার পর্বতের বিস্তারিত পর্যালোচনায় আজকের ক্লাস। এবারে আসা যাক ভঙ্গিল পর্বত। ভঙ্গিল শব্দের অর্থ ভাঁজ, ভঙ্গিল বা ভাঁজ পর্বত। আচ্ছা, আমরা মূল আলোচনায় আসি। ভূঅভ্যন্তরের উত্তপ্ত ও গলিত পদার্থ সমূহ প্রতিনিয়ত শীতল ও সংকুচিত হচ্ছে, কিন্তু ভূত্বক অনেক আগেই শীতল ও কঠিন হয়ে আছে। ফলে এই শীতল ও কঠিন ভূত্বক অভ্যন্তরের সাথে সমতলের সংকুচিত হতে না পারায় পৃথিবীর বিভিন্ন অংশের শিলাসমূহের মধ্যে চাপের পার্থক্য হয় এবং ভূত্বকের কোনো কোনো স্থানে ভাঁজের সৃষ্টি হয়। এই ভাঁজের উচ্চ অংশই ভঙ্গিল বা ভাঁজ পর্বত নামে পরিচিত। এখন পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে আমরা দেখলাম পৃথিবীর অভ্যন্তরভাগ এখনো উত্তপ্ত অবস্থায় রয়েছে, গলিত অবস্থায় রয়েছে, তরল অবস্থায় রয়েছে। আর পৃথিবীর পৃষ্ঠ ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল অবস্থায় এসেছে। তাহলে অভ্যন্তরভাগ উত্তপ্ত এবং পৃষ্ঠদেশ শীতল হওয়ার কারণে এই দুটার ভৌত বৈশিষ্ট্য ভিন্ন হয়ে থাকে। এই ভিন্ন হওয়ার কারণে পৃথিবীর পৃষ্ঠে ভাঁজের সৃষ্টি হয়। এই ভাঁজের উত্থিত অংশ বা উপরের অংশটাই হচ্ছে মূলত ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত। এটাই হচ্ছে ভঙ্গিল পর্বত। উদাহরণ যদি আমরা দেখি,
হিমালয়, আল্পস, ককেশাস, হিন্দুকুশ, কুয়েনলুন, পিরেনিস এবং জাগারেস প্রভৃতি ভঙ্গিল পর্বতের প্রকৃষ্ট উদাহরণ। তাছাড়া রকি ও আন্দিজও ভঙ্গিল পর্বত হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে। এবারে আমরা আসি স্তূপ পর্বত। স্তূপ পর্বত ভূপৃষ্ঠের কোনো অংশে আড়াআড়ি ফাটলের সৃষ্টি হয়। যদি কোনো কারণে ফাটলের সৃষ্টি হয় দুই পাশে এবং এই ফাটল বরাবর দুই পাশ বসে যায়, অথবা এই ফাটল বরাবর মাঝখানের অংশ উপরের দিকে উত্থিত হয়, উপরের দিকে উত্থিত হয়ে এই যে বিশেষ ধরনের এক পর্বতের সৃষ্টি করে স্তূপাকার, এই পর্বতটিকেই স্তূপ পর্বত বলা হয়। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা উপরের দিকে উত্থিত হয়েছে এবং এই রেখাটা হচ্ছে স্ট্রাইক লাইন বা ফাটলের লাইন। এই ফাটল বরাবর ভূপৃষ্ঠ বসে গিয়েছে, বসেও যেতে পারে, অথবা এখান থেকে এটা উত্থিত হতে পারে। সবসময় বসে যাবে এরকম না, আবার সবসময় উত্থিত হবে এরকম না। মূলত এটাই হচ্ছে স্তূপ পর্বত। স্তূপ পর্বতের এখানে আমরা যদি পুস্তকের ভাষায় আসি, ভূ আন্দোলন বা অন্য কোনো প্রাকৃতিক কারণে ভূত্বকে কখনো কখনো খারাপভাবে ফেটে যায় বা চ্যুতির সৃষ্টি করে। পরবর্তীকালে আরো একটি ভূ আন্দোলনের ফলে দুটি চ্যুতিরেখার মধ্যবর্তী স্থান ঊর্ধ্বচাপে উত্থিত হলে অথবা দুটি চ্যুতিরেখার মধ্যবর্তী স্থান যথাস্থান থেকে উভয় পাশে ভূভাগ অবনমিত হলে মধ্যবর্তী অংশ পর্বতের ন্যায় দাঁড়িয়ে থাকে। এভাবে গঠিত পর্বতকে স্তূপ পর্বত বলা হয়। ভারতের বিন্দা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোস, পাঞ্জাবের লবণ পর্বত এ জাতীয় পর্বতের উদাহরণ। এবারে আমরা আসি ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ পর্বত ভূপৃষ্ঠের অভ্যন্তর ভাগ থেকে উত্তপ্ত গলিত লাভা অনেক সময় ফাটল দিয়ে ভূপৃষ্ঠের উপরে আসার চেষ্টা করে, কিন্তু এই ফাটল দিয়ে আস্তে আস্তে যদি কোনো শক্ত শিলাস্তর বা কম্প্যাক্ট শিলাস্তরে বাধাপ্রাপ্ত হয়ে ভূপৃষ্ঠের উপরে আসতে পারে না এবং ভূপৃষ্ঠের কিঞ্চিত নিচে এগুলো জমা হয়ে গুম্বজাকার পর্বতের সৃষ্টি করে। এই পর্বতকে ল্যাকোলিথ পর্বত বলা হয়। এখানে পরিষ্কার বলা হয়েছে ভূগর্ভস্থ ম্যাগমা, গলিত ম্যাগমা ভূ আন্দোলন বা অন্য কোনো নৈসর্গিক কারণে ভূত্বকের দুর্বল অংশ দিয়ে প্রবল বেগে ভূপৃষ্ঠে বের হয়ে আসতে চায়, কিন্তু প্রায়ই তা উপরে আসার পথে বাধাপ্রাপ্ত হয়ে ভূত্বকের নিচেই সঞ্চিত হয় এবং ঊর্ধ্বচাপের কারণে উপরের শিলাস্তর স্ফীত হয়ে গম্বুজাকার ধারণ করে। জমাট বাঁধা ম্যাগমা দ্বারা গঠিত এরূপ পর্বতকে গম্বুজ বা ল্যাকোলিথ পর্বত বলে। যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত, ডাকোটা প্রদেশের ব্ল্যাক হিলস পর্বত এই ল্যাকোলিথ পর্বতের প্রকৃষ্ট উদাহরণ। ক্ষয়জাত পর্বত পরিষ্কার বোঝা যাচ্ছে একটা পরিপূর্ণ পর্বত বিভিন্ন নৈসর্গিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে অবশিষ্ট অংশ দাঁড়িয়ে থাকে। এই অবশিষ্ট অংশই মূলত ক্ষয়জাত পর্বত। এখানে বলা হয়েছে ভূত্বক নানা প্রকার কঠিন ও নরম শিলা দ্বারা গঠিত। কালক্রমে এর নরম শিলাসমূহ যান্ত্রিক উপায়ে ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু কঠিন শিলাসমূহ পূর্ব অবস্থায় থেকে যায়, অর্থাৎ উচ্চ পর্বতটি ক্ষয় হয়ে একটি নিচু পর্বতে পরিণত হয়। এই জন্য একে ক্ষয়জাত পর্বত বলা হয়। আমেরিকার ব্ল্যাক হিলস, কলোরাডোর ফ্রন্ট রেঞ্জ এ জাতীয় পর্বতের প্রকৃষ্ট উদাহরণ। আচ্ছা, তারপরে আসি আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত এটি চিত্রে দেখা যাচ্ছে আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত মূলত ভূত্বকের ফাটল বা ছিদ্রপথের মাধ্যমে অভ্যন্তরভাগের গলিত ম্যাগমা প্রবল বেগে পর্বতের জ্বালামুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং এই ম্যাগমা পর্বতের চতুর্দিকে জমাট বেঁধে শীতলতা প্রাপ্ত হয়ে জমাট বেঁধে ধীরে ধীরে কালক্রমে পর্বতের পাশে যে মোচাকৃতি পর্বতের সৃষ্টি করে সেটাকেই মূলত আগ্নেয় পর্বত বলা হয়। লাভা বা ম্যাগমা সঞ্চিত হয়ে এ জাতীয় পর্বতের সৃষ্টি হয় বলে এটাকে সঞ্চয়জাত পর্বত বলা হয়। তাহলে
আজকের এই অধ্যায়ের ভিতরে আমরা দেখলাম ভূপ্রকৃতি কাকে বলে, ভূপ্রকৃতিকে প্রধান প্রধান ভূমিরূপ, পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ, ভূমিরূপ কাকে বলে, ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এবং এর মধ্যে প্রধান যে ভূমিরূপ পর্বত, এই পর্বতের শ্রেণী বিন্যাস সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন প্রত্যেকটা পর্বতের উদাহরণ মনে রাখতে হবে, এই পর্বতের উদাহরণগুলো মনে রাখতে হবে, এবং প্রত্যেকটা পর্বতের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করতে হবে। কারণ সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে যে কোনো ধরনের প্রশ্নই মূলত পরীক্ষায় আসতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এই ভূমিরূপের উপর ভিত্তি করে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সোহেল উচ্চ শিক্ষার্থে উচ্চ শিক্ষার্থে যুক্তরাষ্ট্র গমন করে। ডাকোটা প্রদেশে সে এক বিশেষ ধরনের পর্বত দেখতে পায়। দেখতে পায় তার বন্ধু লিটন ফুজিয়ামা পর্বত দেখে। আচ্ছা, এটাই হচ্ছে মূলত সৃজনশীল প্রশ্ন। এখন যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস, ডাকোটা প্রদেশে এক ধরনের পর্বত দেখে। প্রশ্ন হচ্ছে যে মোহ বিযুক্তি কি? খ নাম্বার, ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা করা। গ নাম্বার, সোহেলের দেখা পর্বতটির বর্ণনা দাও। উদ্দীপকে বর্ণিত সোহেলের বর্ণনা দাও। ঘ নাম্বার, উদ্দীপকে বর্ণিত পর্বতগুলোর মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে?
উদ্দীপকে বর্ণিত পর্বতগুলোর মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে আলোচনা করো। তাহলে দেখা যাক, এখানে সোহেল এবং লিটন দুই ধরনের পর্বত দেখেছেন। একজন দেখেছেন যুক্তরাষ্ট্রে গমন করে ডাকোটা প্রদেশে, আরেকজন দেখেছে ফুজিয়ামা পর্বত, ফুজিয়ামা, জাপানের ফুজিয়ামা পর্বত দেখেছেন। দেখলো। এখন আমরা প্রশ্নে আসি, মোহ বিযুক্তি কাকে বলে? এই মোহ বিযুক্তি হচ্ছে আগের পাঠের, অর্থাৎ পার্ট 3-এর, এই অধ্যায়ের পার্ট 3-এর প্রশ্ন। অর্থাৎ ভূত্বককে 3টি ভাগে ভাগ করা যায়, ব্যাসল্ট স্তর, আম্লিক স্তর, আর হচ্ছে অলিভাইন জাতীয় স্তর। তাহলে এই 3টি স্তরের ভিতরে 2টে বিচ্ছেদ রেখা আছে, একটা হচ্ছে কনরাড বিযুক্তি আর একটা হচ্ছে মোহ বিযুক্তি। তাহলে মোহ বিযুক্তি রেখার অবস্থানটা কোথায় আমরা দেখি, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে যে পাতলা স্তর বিদ্যমান তাই মোহ বিচ্ছেদ বা মোহ বিযুক্তি। আচ্ছা, খ নম্বর প্রশ্ন, ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। তাহলে আমরা ভঙ্গিল পর্বতের সৃষ্টির কারণ কি দেখলাম? দেখলাম যে ভূপৃষ্ঠে প্রবল পার্শ্বচাপের কারণে ভূপৃষ্ঠের উত্তপ্ত গলিত পদার্থ সমূহ শীতল ও সংকুচিত হয়ে পৃথিবীর উপরিপৃষ্ঠ যে কুঁচকে যায় বা ভাঁজের সৃষ্টি হয়, এই প্রক্রিয়ায় মূলত ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। তাছাড়া আরো অন্যান্য কারণও রয়েছে। কোনো অঞ্চলের বা সাগর মহাসাগরের তলদেশে পলি জমাট বাঁধতে বাঁধতে সেখানে নবীন পলিস্তর প্রবল পার্শ্বচাপের কারণে উত্থিত হয়ে উপরের দিকে ওঠে। এইভাবে মূলত ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। উদ্দীপকে বর্ণিত সোহেলের দেখা পর্বতটির বর্ণনা। তাহলে সোহেল কোথায় পর্বত দেখেছে? যুক্তরাষ্ট্র গমন করেছে এবং ডাকোটা প্রদেশের ব্ল্যাক হিলস, ডাকোটা প্রদেশের ব্ল্যাক হিলস মূলত এই যুক্তরাষ্ট্রের ডাকোটা প্রদেশের ব্ল্যাক হিলস মূলত ক্ষয়জাত পর্বত। তাহলে আমাদের উত্তরটা এইভাবে লিখতে হবে যে সোহেলের দেখা পর্বতটির নাম ব্ল্যাক হিলস পর্বত এবং এটি মূলত ক্ষয়জাত পর্বত। তাহলে এই ক্ষয়জাত পর্বতের বর্ণনা দিতে হবে। ক্ষয়জাত পর্বত কিভাবে গড়ে ওঠে? ভূত্বক নানা প্রকার কঠিন ও নরম শিলা দ্বারা গঠিত। কালক্রমে এসব নরম শিলাসমূহ যান্ত্রিক উপায়ে ক্ষয়প্রাপ্ত হয়ে কঠিন শিলাস্তর পর্বতের ক্ষয়িত অংশরূপে দণ্ডায়মান থাকে। এই পর্বতকেই মূলত ক্ষয়জাত পর্বত বলা হয়েছে। তারপরের প্রশ্ন ছিল, উদ্দীপকে বর্ণিত পর্বতগুলোর মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে? তাহলে সোহেলের দেখা পর্বতটি হচ্ছে ক্ষয়জাত পর্বত, আর লিটন দেখলো জাপানের ফুজিয়ামা। ফুজিয়ামা হচ্ছে একটি আগ্নেয় পর্বত। তাহলে এই আগ্নেয় পর্বত আর ক্ষয়জাত পর্বতের ভিতরে পার্থক্য, কি ধরনের পার্থক্য? তাহলে নামেই বোঝা যাচ্ছে, একটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে আর একটা সঞ্চিত হচ্ছে, লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হচ্ছে। তাহলে দুইটার ভিতরে অবশ্যই কিছু সূক্ষ্ম পার্থক্য তো থাকবেই। দেখা যাক। আচ্ছা,
এখানে ভঙ্গিল পর্বত এবং আগ্নেয় পর্বতের মধ্যে এখানে ক্ষয়জাত পর্বত এবং আগ্নেয় পর্বতের মধ্যে পার্থক্য দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে এই প্রকারের পর্বত গঠিত হয় বলে একে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলে। আর ডাকোটা প্রদেশের ব্ল্যাক হিলস ওইটা মূলত প্রকৃত একটা পর্বত। এই পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে কঠিন অংশ দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে থাকে বিধায় এই পর্বতকে ক্ষয়জাত পর্বত বলা হয়েছে। তারপরে এইরকম বেশ কিছু পার্থক্য তুলে দিতে হবে পরীক্ষায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অধ্যায় থেকে মূলত সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক দুই ধরনের প্রশ্নই আসতে পারে। সৃজনশীল তো আমি দেখিয়েই দিলাম, নৈর্ব্যক্তিক আসতে পারে জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত, নিচের কোনটি ভঙ্গিল পর্বতের উদাহরণ, নিচের কোনটি আগ্নেয় পর্বতের উদাহরণ, তারপরে কোনটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ, কোনটি স্তূপ পর্বতের উদাহরণ। এরকম সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। ধন্যবাদ সবাইকে।